নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৪৮তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব মঞ্জিল সেনের লেখা রাতের আতঙ্ক। মঞ্জিল সেন মূলত ছোটদের লেখার জন্যই বিখ্যাত ছিলেন। শুকতারা এবং নবকল্লোল ছাড়াও বহু ম্যাগাজিনে লিখেছেন ছোটদের জন্য বহু গল্প। সাহিত্য কীর্তির জন্য তিনি ভূষিত হয়েছেন নানা সম্মান ও পুরস্কারে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। বাল্যবন্ধু অরুণের চিঠিটা আমি মনোযোগ দিয়ে পড়ছিলাম। ও লিখেছে, প্রিয় সুব্রত, আমার এই চিঠিটা পেয়ে তুমি হয়তো আশ্চর্য হয়ে যাবি। হঠাৎ তোকে লিখলাম কেন? কলকাতা শহরের হট্টগোলের বাইরে যে কি সুন্দর একটা জগৎ আছে তা তুই কল্পনাই করতে পারবি না। পাহাড় আর বনময় পরিবেশ আমাদের এই জায়গাটাকে এক কথায় নন্দনকানন বানিয়ে রেখেছে ভাই। কিছুদিনের জন্য এখানে চলে আয়, তুইও মুগ্ধ হয়ে যাবি। কোনো হাঁস আর শিকার প্রচুর মিলবে। তোর শিকারের নেশা প্রাণ ভরে মেটাতে পারবি। তাছাড়া রহস্যের গন্ধ পেলে তুই আর চাস কি বল? তাও আছে এখানে। বিশদভাবেই চিঠিতে সব লেখা গেল না, এখানে এলেই সব জানতে পারবি। বিশেষ করে এই রহস্য উদ্ঘাটনের জন্যই তোকে আসতে লেখা। আমি তো ভাই হিমশিম খেয়ে যাচ্ছি, কবে আসবি জানাস? আমি সব ব্যবস্থা করে রাখবো। এইমাত্র একটা সাংঘাতিক খবর এসেছে, শুনে আমি হতবুদ্ধি হয়ে গেছি। সে কারণে তোর একবার আসা প্রয়োজন। ভালোবাসা জানিস, ইতি অরুণ। আমি চিঠিটা ২-৩ বার পড়লাম। অরুণ যে ঘোরতর সমস্যায় পড়েছে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। ওর চিঠির শেষ দিকে একটা অসহায়তার সুর আমার কানে বেজে উঠল। আমি মনস্থির করে ফেললাম, চিঠির প্যাডটা টেনে নিয়ে খসখস করে লিখে দিলাম কবে রওনা হচ্ছি। একটা ছোট পাহাড়ি স্টেশনে আমি নামলাম। অরুণ যেন ব্যগ্রভাবে আমার অপেক্ষা করছিল। আমাকে দেখেই সে চড়িয়ে ধরল। জিপে চেপে আঁকা বাঁকা রুক্ষ পাহাড়ি পথে আমরা চললাম। চারিদিকের দৃশ্য এত সুন্দর যে কলকাতার প্রসাদ নগরীতে বাস করে আমরা তা কল্পনাও করতে পারবো না। যেদিকে দৃষ্টি যায় শুধু পাইন আর পাহাড়ের সবুজ শোভা। পথের পাশে বুনো গাছের ঝোপ, লাল, নীল, হলদে, বেগুনি রং বেরঙের সব ফুল ফুটে চোখগুলোকে অপূর্ব দেখাচ্ছিল। প্রকৃতি যেন অকৃপণ হাতে তার সব সৌন্দর্য উজাড় করে ঢেলে দিয়েছে। ভালো কথা, আমরা যেখানে যাচ্ছি অরুণ সেই অঞ্চলের থানার দারোগা। রাত্রে খাওয়া দাওয়ার পাট চুকল। আমি একটা আরামকে দাঁড়ায় গা এলিয়ে দিয়ে বললাম, এবার তো রহস্য কাহিনীটা শোনা যাক। অরুণ আমার মুখোমুখি বসল, তারপর এক চমকপ্রদ কাহিনী শোনালো। এই অঞ্চলে কিছুদিন ধরে একজনের পর একজন অসুস্থ হয়ে পড়ছে। রোগটা যে কি তা কেউ ধরতে পারছে না। প্রথমে একটি স্বাস্থ্যবতী মেয়ে এই রোগের কবলে পড়ে। এখানকার অধিকাংশ লোকই পাহাড়ি, শক্ত সমর্থ চেহারা। দেখতে দেখতে অসুস্থ পুরুষ কি নারীর শরীর শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে, যেন তাদের শরীরের রক্ত কেউ নিংড়ে নিয়েছে। হাসি খুশি জোয়ান মানুষগুলোর অস্বাভাবিক ফ্যাকাশে আর কোটরাগত চোখ কোনো প্রেতের কথা মনে করিয়ে দেয়। এই ঘটনায় এই অঞ্চলে দারুণ আতঙ্কের সৃষ্টি হয়েছে। পাহাড়িদের বিশ্বাস কোনো অপদেবতা বা পিশাচ এসে তাদের মুলুকে আস্তানা গিরেছে এবং মানুষের রক্ত শুষে খাচ্ছে। তাদের এই বিশ্বাসের মূলে রয়েছে একটি কারণ, সেটা হলো প্রত্যেক অসুস্থ ব্যক্তির গলায় পাশাপাশি দুটো ক্ষত চিহ্ন দেখা গেছে। সূক্ষ্ম ক্ষত, যেন কেউ তীক্ষ্ণ অস্ত্রের ধারালো অগ্রভাগ গলায় ফুটিয়ে দিয়েছে। 2 বিন্দু রক্ত জমে আছে সেই ক্ষত দুটোর মুখে। অসুস্থ ব্যক্তিদের 3 জন মারা গেছে। এখন একজন এই রোগে আক্রান্ত হয়েছে। অবশ্য অসুস্থ হবার সঙ্গে সঙ্গেই রোগীরা মারা যাচ্ছে না। ধীরে ধীরে রক্তশূন্যতায় ভুগে শেষ পর্যন্ত রক্তহীন হয়েই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
অসুস্থ অবস্থায় তারা এমন সব অসংলগ্ন প্রলাপ বকছে যার কোনো মাথা মুন্ডুই নেই। তবে তাদের চোখে মুখে একটা নিদারুণ ভয়ের চিহ্ন সবাই লক্ষ্য করেছে। অরুণের বক্তব্য শেষ হলে আমি বেশ কিছুক্ষণ গম্ভীরভাবে চিন্তা করলাম। ব্যাপারটা যে রহস্যময় তাতে কোনো সন্দেহ নেই। কোনো কিছু নেই, এক একজন জোয়ান পাহাড়ি অসুস্থ হয়ে পড়ছে, অথচ অসুখের কারণ নির্ণয় করা যাচ্ছে না। দেখতে দেখতে তাদের শরীর পাণ্ডুর হয়ে বীভৎস রূপ নিচ্ছে। তাদের অসংলগ্ন প্রলাপ, মুখের আতঙ্কের চিহ্ন, সব মিলিয়ে ব্যাপারটা যেন ভুতুড়ে দেখাচ্ছে। সবচেয়ে বেশি যা আমাকে ভাবিয়ে তুলল তা হচ্ছে তাদের গলায় সূক্ষ্ম ক্ষতের চিহ্ন। কে বা কারা এই ক্ষতের সৃষ্টি করছে, কেমন করেই বা করছে। সবচেয়ে যা আমার আশ্চর্য লাগলো তা হলো একজনের পর একজনের এই রোগের কবলে পড়া। একসঙ্গে একজনের বেশি কখনো অসুস্থ হচ্ছে না, কেন? অরুণকে প্রশ্ন করে জানতে পারলাম সবকটা ক্ষেত্রেই রোগ ধরা পড়েছে সকালে, অর্থাৎ রাত্রে কোনো না কোনো সময় ওই হতভাগ্য লোকগুলো রোগে আক্রান্ত হয়েছে। কথা বলতে বলতে বেশ রাত হয়ে গেল। যদিও সেটা এপ্রিল মাস, তবু উঁচু পাহাড়ের উপত্যকা বলে আমার বেশ শীত করছিল। শরীরটাকে গরম করার জন্য আমি একটা চুরুট ধরালাম। তারপর গায়ে ওভারকোট চড়িয়ে অরুণকে বললাম, চলো একটু ঘুরে আসি। প্রথমে অবশ্য সে আপত্তি করেছিল, কিন্তু আমি ওর কোনো বারণই শুনলাম না। বেরিয়ে পড়লাম দুইজনে। অরুণ একটা 5 ব্যাটারির টর্চ সঙ্গে নিল, আমি নিলাম আমার 12 বোরের বন্দুকটা। পাহাড়ি জায়গা, বলা যায় না যদি কোনো হিংস্র জন্তুর মুখোমুখি পড়ে যায়। আকাশ পরিষ্কার, অসংখ্য তারা ঝলমল করছে। ঠান্ডা হাওয়ায় আমি তীব্র শীত অনুভব করলাম। অরুণকে আমি বললাম অসুস্থ ব্যক্তির বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখতে চাই। পথ বেশ কিছুটা চড়াই, তারপর আবার নিচের দিকে নেমে গেছি। উঁচু নিচু পথে কিছুটা হাঁটতেই আমার শরীর গরম হয়ে উঠল। পরিশ্রম কম নয়। আকাশে নৈশ বিহারী পাখিরা উড়ে বেড়াচ্ছে, প্যাঁচা, বাদুড়, আরও কত কি নাম না জানা পাখি। মাঝে মাঝে বাদুড় ছাড়াও বেশ বড় বড় পাখি উড়ে যাচ্ছে, বিচিত্র সব কণ্ঠে ডেকে উঠছে। সমস্ত আঙুলটা সুষুপ্তির কোলে ঢলে পড়ছে। নিশাচর পাখিদের ডাকে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিচ্ছে। যে বাড়িটা আমাদের গন্তব্যস্থল, তার কাছাকাছি আসতেই একটা বাদুড় আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। প্রকাণ্ড কালো বাদুড়, এত নিচু দিয়ে জানোয়ারটা উড়ে গেল যে আমরা ওটাকে স্পষ্ট দেখতে পেলাম। পাখিটাও আমাদের লক্ষ্য করেছিল, কালো জলজলে চোখ। আমার গা কেমন যেন ছমছম করে উঠল। আমরা বাড়িটার কাছে এসে দাঁড়ালাম। দরিদ্র পাহাড়ির কুড়ে চালাটা বড় বড় পাতায় ছাওয়া, বেশিরভাগ কুড়েই ওই ধরনের। আমরা বাড়িটার চারপাশে একবার চক্কর দিয়ে আবার ফেরার পথ ধরলাম। পরদিন সকালে আমি অরুণকে নিয়ে সমস্ত অঞ্চলটা ঘুরে দেখতে বেরোলাম। ঘুরতে ঘুরতে আমরা এক জায়গায় এসে দাঁড়ালাম। এক পাহাড়ি নদী সবেগে ছুটে চলেছে। সামনে খাড়া পাহাড়, নদীর তীরে পাহাড়ের কোল ঘেঁষে একটা পাথরের দুর্গের মতো বাড়ি। এই অঞ্চলে এমন একটা বাড়ি দেখব এ আমি কল্পনাও করতে পারিনি। আমি অরুণকে জিজ্ঞেস করলাম, এ বাড়িটা কার? অরুণ বলল, ওটা প্রাচীন এক জমিদার বংশের আদি নিবাস। একসময় তাদের শুধু এই অঞ্চলেই নয়, আশেপাশের অঞ্চলগুলোতেও দোর্দণ্ড প্রতাপ ছিল। অত্যাচারী বলেও তাদের যথেষ্ট দুর্নামও ছিল। শেষ পর্যন্ত প্রজারা ক্ষেপে গিয়ে বিদ্রোহ করে। একদিন গভীর রাত্রে তারা দলবল বেঁধে দুর্গ বাড়ি আক্রমণ করে। তাদের রোষানলে জমিদার বংশের সকলেই নিহত হয়, শুধু একজন পালিয়ে বাঁচে। এতদিন বাড়িটা খালিই পড়েছিল, আগাছার জঙ্গলে ভেতরটা ভরে গেছিল। কিছুদিন হলো যিনি পালিয়ে বেঁচেছিলেন তার এক বংশধর আবার ফিরে এসেছে। জঞ্জাল পরিষ্কার করে বাড়িটা মেরামত করেছে।
ভদ্রলোক নাকি বেশ কিছুদিন বিলেতে ছিলেন, অমায়িক, জমিদার সুলভ দম্পতি। অরুণের সঙ্গে নিজে এসে আলাপ করে গেছে। মনে হয় বেশ ধনী, কারণ বহুদিনের অব্যবহৃত এই প্রকাণ্ড বাড়িটার সংস্কার করতে প্রচুর টাকা পয়সাও নিশ্চয়ই খরচ হয়েছে। ভদ্রলোক অবিবাহিত, কাজ থেকে অবসর নিয়ে এসেছেন। বাকি জীবনটা পূর্বপুরুষদের ভিটেতেই কাটিয়ে দেবেন এই ইচ্ছে। সাম্প্রতিক রহস্যজনক ঘটনায় তিনি নাকি বেশ আগ্রহ দেখাচ্ছেন। মাঝে মাঝে রাত্রে টহল দিয়ে বেড়ান যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে এই আশায়। আমার প্রশ্নের উত্তরে অরুণ জানালো ভদ্রলোকের নাম নীল এবং ভদ্রলোক শুধু একজন অনুচর নিয়ে বিরাট বাড়িতে বাস করছেন। আমাদের কথার মধ্যে দুর্গ বাড়ির প্রকাণ্ড লোহার গেটটা খুলে গেল, আর নীল লিবংকে এই প্রথম দেখলাম। আমাদের দেখে তিনি এগিয়ে এলেন। ভদ্রলোক বেশ লম্বা, প্রায় 6 ফুট, সামনে একটু ঝুঁকে হাঁটেন। অরুণ আমাদের পরিচয় করিয়ে দিল। আমার পরিচয় শুনে তিনি চোখ কপালে তুলে কৃত্রিম ভয়ের সুরে বললেন, পাকা শিকারী, তার উপর রহস্য সন্ধানী। সাবধানে থাকাই ভালো। কি জানি আমার অতীত জীবনের কোন রহস্য যিনি ভেদ করে দেন। তার কথার ভঙ্গিতে আমরাও হেসে উঠলাম। তিনিও হাসিতে যোগ দিলেন। ভদ্রলোকের বয়স হয়েছে, কিন্তু মুখে বার্ধক্যের ছাপ তো পড়েই, বরং তারুণ্যের আভাসই চোখে পড়ে। ভদ্রলোকের চোখ দুটো বেশ বড় বড়, গভীর দৃষ্টি যেন অন্তর্ভেদী। মুখে একটা আভিজাত্যের ছাপ লক্ষ্য না করে পারা যায় না। বেশ সুপুরুষ বলা চলে, তবে হাসবার সময় তার সামনের দুটো দাঁত বেরিয়ে পড়ে, ছুঁচলো দাঁত। সমস্ত মুখের মধ্যে ওই দুটোই বেমানান। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম। বর্তমান রহস্য সম্বন্ধেও আমাদের আলোচনা হলো। নীল এবং বললেন যতদিন যাচ্ছেন ক্রমশই তিনি হতাশ হয়ে পড়ছেন। অশিক্ষিত পাহাড়িদের বদ্ধমূল বিশ্বাসটাও তিনি এখন আর উড়িয়ে দিতে পারছেন না। এই প্রসঙ্গে স্কটল্যান্ডে একটা ভয়াবহ ঘটনার কথা তিনি বললেন। তিনি নিজে ওই সময় স্কটল্যান্ডে ছিলেন। একজন দুর্দান্ত খুনিকে ফাঁসির পর কবর দেওয়া হলো। তার কয়েক রাত পর থেকেই পরপর কয়েকটা ঘটনায় পুলিশ সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রথম ঘটনায় এক গ্রাম্য চাষি রাত্রে যখন বাড়ি ফিরছিল, তখন ভয়ঙ্কর একটা জীব অতর্কিতে তাকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয়। তারপর তার গলায় দাঁত বসিয়ে রক্তপান করতে থাকে। কয়েক রাত পরে ওই ঘটনার পুনরাবৃত্তি হয়। এবার এক তরুণী ওই জীবের শিকার হয়। অবশ্য কোনো ক্ষেত্রে এই আক্রান্তরা প্রাণ হারায়নি, কিন্তু তাদের প্রচুর রক্তক্ষয় হয়েছে। পুলিশ চিন্তা করে দেখল কবরখানার পাশ দিয়ে হাঁটা রাস্তা চলে গেছে। দু বাড়ি ওই পথের ওপর জীবটা আক্রমণ চালিয়েছে। তারা ভাত পাতল। এক রাতে ওই পথের আশেপাশে সশস্ত্র পুলিশের লোক লুকিয়ে রইল, আর একজন সাধারণ পোশাকে ওই পথ দিয়ে আস্তে আস্তে হেঁটে যেতে পারে। গত 2 বারই ঘটনা ঘটেছিল রাত 10টার পর, তাই ফাঁদও পাতা হলো ওই সময়টা। অল্প চাঁদের আলোয় সব অস্পষ্ট দেখাচ্ছিল। হঠাৎ এক আর্তচিৎকারে পুলিশের দল সজাগ হয়ে উঠল। তারা তাদের সঙ্গীকে লক্ষ্য করে ছুটল। সে মাটিতে পড়েছিল, আর তার উপর ঝুঁকেছিল একটা প্রাণী। কয়েক জোড়া পায়ের শব্দে যেন বাধা পেয়ে সে প্রাণীটা তার শিকার ছেড়ে উঠে দাঁড়ালো। বিভৎস মুখ, অমানসিক, মুখের 2 কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সবে রক্ত চুষতে শুরু করেছিল। এমন সময় বাধা পেয়ে সে হিংস্রভাবে তেড়ে এলো, কিন্তু অতগুলি লোক দেখে শেষ পর্যন্ত পিছনে ফিরে দৌড় মারে। একজন লোক তাকে লক্ষ্য করে গুলি ছিল। গুলি তার গায়ে বিঁধল, কিন্তু কিছুই হলো না। তার পেছনে পুলিশের দলও ছুটল। সেই অমানুষিক জীবটি কবরখানায় ঢুকে এক জায়গায় অদৃশ্য হয়ে গেল। তার অনুসরণকারীরাও সেখানে এসে দাঁড়াল। তারপর যে দৃশ্য তারা দেখল তা ভয়ঙ্কর। সেই কুখ্যাত খুনির কবরটা খোঁড়া, কফিন দেখা যাচ্ছে। কফিনে সে শুয়ে আছে, তার পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে তাদের দিকে। সেই দৃষ্টিতে যেন অপরিসীম ঘৃণা ঝরে পড়ছে।
দুই কসমে ক্ষীণ রক্তের ধারা তখনও মুছে যায়নি। পুলিশের দল আতঙ্কে শিউরে উঠল। তারা আর সেখানে দাঁড়ালো। সারা রাত ধরে পরামর্শ চলল। বিশেষজ্ঞরা এলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো দিনের বেলা কফিন থেকে দেহটাকে বের করে পুড়িয়ে ফেলা। বিশেষজ্ঞরা এটা বুঝিয়েছিলেন যে রাত্রের ওই জীবটা পিশাচ হয়ে উঠলে দিনে ওর কোনো ক্ষমতা থাকে না। পরদিন দেহটাকে কফিন থেকে বয়ে নিয়ে এসে ইলেকট্রিক চুল্লিতে শোয়ানো হলো। সুইচ টেপা মাত্রই চুল্লির আগুন জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে জ্বলন্ত আগুনের চিতা থেকে এক অমানুষিক আর্তনাদ সমবেত স্বরে শরীর যেন হিম হয়ে গেল। শরীরটা পুড়ে ছাই হয়ে যাওয়ার পর থেকে আর কোনো উৎপাত হয়নি। মিল এবং তার কাহিনীটা শেষ করে আমাদের মুখের দিকে তাকালেন। বোধ হয় আমাদের প্রতিক্রিয়া বুঝতে চাইছিলেন। আমি আর চোখে তাকিয়ে দেখলাম অরুণের মুখ সাদা হয়ে গেছে। আমি মিল এবং এর মুখের দিকে সোজাসুজি তাকিয়ে বললাম, হ্যাঁ, এরকম অনেক ভূতের গল্প ইংরেজি বইতে পড়েছি বটে। আমার উত্তর শুনে ভদ্রলোক যেন একটু ক্ষুণ্ণ হলেন বলে মনে হলো। তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেলেন। আমরা এবার হাঁটা দিলাম সেই পীড়িত ব্যক্তির কুঁড়ের দিকে। দিনের বেলা তাকে ভালো করে পরীক্ষা করাই ছিল আমার উদ্দেশ্য। আমরা সেই কুঁড়ে ঘরে প্রবেশ করলাম। কুঁড়ের অন্য লোকজনের মুখ থমথম করছে। ঘরের মধ্যে একটা চারপায়ায় রোগী শুয়ে আছে। বয়স 30-এর বেশি নয়। রক্তশূন্যতায় সমস্ত শরীর ফ্যাকাশে হয়ে গেছে। পাণ্ডুর মুখ। আমি তার পাশে দাঁড়ালাম। গলায় দুটো ক্ষতের চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে, যেন তীক্ষ্ণ অথচ সূক্ষ্ম কোনো অস্ত্র গলায় বিধিয়ে দেওয়া হয়েছে। আমি ঝুঁকে পড়ে সেই ক্ষত দুটো পরীক্ষা করতে লাগলাম। ক্ষতের মুখে রক্তবিন্দু জমে কালো হয়ে গেছে। হঠাৎ রোগীর চোখ মেলে তাকালো। খোলাটে চোখ, বিভ্রান্ত দৃষ্টি। লোকটি বার কয়েক ঘাড় বেঁকিয়ে তার ডান দিকে প্যারার গায়ে বড় চৌকো যে ফোকর, সেটা দেখালো। আমি তার দৃষ্টি অনুসরণ করে ওটা দেখলাম। ফোকরটার মাথার ওপর একটা ঝাঁপ ঠেকা দেওয়া রয়েছে। বুঝলাম ওই ফোকরটাই হলো ঘরের জানলা। কিন্তু লোকটি ওদিকে তাকাচ্ছে কেন? তবে কি কোনো হিংস্র প্রাণী ওর ভেতর দিয়ে ঘরে ঢুকে তাকে আক্রমণ করেছিল? আমি যুক্তি দিয়ে বিচার করে দেখলাম তা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি নিশ্চয়ই চিৎকার কিংবা আত্মরক্ষার চেষ্টা করত। ঘরের অন্য লোকজন তখন নিশ্চয়ই উঠে পড়ে সেই জন্তুটিকে তাড়া করত। তাছাড়া ফোকরটা অনেক উঁচুতে। নিচে থেকে লাফিয়ে ওই ফোকর দিয়ে ঘরে ঢোকাও সহজ কথা নয়। আমি সেই ফোকরটার তলায় গিয়ে দাঁড়ালাম। আমি 5 ফুট 8 ইঞ্চি লম্বা। হাত সোজা তুলে দিলে তবে ঝাঁপের নাগাল পাই। বাইরে বেরিয়ে ঠিক ফোকরের তলা এবং তার চারপাশে আমি উবু হয়ে পরীক্ষা করে দেখলাম। না, মাটির ওপর কোনো মানুষ বা জন্তুর পায়ের ছাপ চোখে পড়ল না। আমি অরুণকে নিয়ে ফিরে চললাম। পীড়িত লোকটির যা অবস্থা দেখলাম, বাঁচবে বলে মনে হয় না। আমার মনে বিষাদ ভরে গেল। নিঃশব্দে আমরা দুজন হাঁটছিলাম। হঠাৎ একটা চিন্তা আমার মাথায় ঝিলিক দিয়ে গেল। আমি থমকে দাঁড়ালাম। ওই ফোকর দিয়ে জন্তু ছাড়া অন্য কোনো প্রাণীর ঢোকা অসম্ভব নয়। অরুণ আমার পাশাপাশি হাঁটছিল। আমাকে ওভাবে দাঁড়াতে দেখে সে একটু অবাক হয়েই বলল, কি হলো? আমি আর ওকে কিছু বললাম না। যে সন্দেহ আমার মনে দানা বাঁধতে শুরু করেছে তা নিজের মনেই চেপে রাখলাম। আমি অরুণের কোয়ার্টারেই উঠেছিলাম। ও ব্যাচেলর হওয়ায় কোনো অসুবিধা ছিল না। এক পাহাড়ি ছোকরা কম্বাইন্ড হ্যান্ড হিসেবে ভালোই কাজ করছিল। আমি দুপুরে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। সারা রাত জাগবো এই ছিল আমার প্ল্যান। বিকেলে চায়ের টেবিলে অরুণ জানালো মিল এবং নৈশভোজে তার ওখানে সারবার জন্য খবর পাঠিয়েছে। দুজনকেই যেতে বলেছেন। আমি মিল এবং এর হঠাৎ এই অনুগ্রহের কারণ জিজ্ঞেস করলাম। অরুণ হেসে বলল,
জহুরি জহর চেনে, তোকে দেখেই উনি খাঁটি হিরে বুঝতে পেরেছেন, তাই পরিচয়টাও নিবিড় করতে ইচ্ছুক বলে মনে হয়। আমি উপসর্গ মাত্র। সন্ধ্যাবেলা অরুণ হঠাৎ একটা জরুরি কাজে আটকা পড়ে গেল। আমাকে একাই মিল এবং এর ওখানে যাবার জন্য অনুরোধ করল। কেউ না গেলে অভদ্রতা হবে। অগত্যা 7টার পর আমি একাই বেরিয়ে পড়লাম। বন্দুকটা আর নিলাম না। ওটা হাতে নিয়ে নেমন্তন্ন খেতে যাওয়া আমার বিস্তৃশ্য মনে হলো। তবে একটা সুদৃশ্য অথচ মজবুত প্যারাবার লাঠি হাতে নিলাম। অরুণ কিন্তু সহজে ছাড়ল না। তার রিভলভারটা আমার লং কোটের পকেটে ঢুকিয়ে দিল। এসব জায়গায় বিশ্বাস নেই। আজকে চাঁদের আলো কত রাতের চাইতে উজ্জ্বল। মিল এবং এর দুর্গবাড়ির কাছাকাছি আসতেই মনে হলো যেন লোহার গেটের ওপারে এক দীর্ঘ কালো ছায়া নড়াচড়া করছে। আরও 2 পা এগোতেই ছায়াটা মানুষের আকার নিল। মিল এবং কালো প্যান্ট আর কালো গাউনের মতো একটা পোশাক পরে আছে, তাই কালো ছায়া মনে হচ্ছিল। ভদ্রলোক আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমাকে দেখে অরুণের কথা জিজ্ঞেস করলেন। আমি তার হঠাৎ কাজে পড়ে যাওয়ার কথা বলে তার কাছে ক্ষমা চাইলাম। ভদ্রলোক আমাকে তার বসবার ঘরে নিয়ে গেলেন। বিরাট হল, নবাব বাদশার আমলের কথা মনে করিয়ে দেয়। পাথরের দেওয়াল, মসৃণ মেঝে, কিন্তু কালের ছোঁয়া লেগে চারিদিকেই ফাটল ধরেছে। এখানে ওখানে ভেঙেও পড়েছে। হলের মাঝখানে একটা ঝাড় লণ্ঠন চলছিল। সমস্ত ঘরটার পক্ষে ওই আলো পর্যাপ্ত নয়। আলোর পরেই আবছে অন্ধকার, একটা কেমন যেন ভুতুড়ে পরিবেশ। আমি কৌতূহল নিয়ে চারিদিকে দেখছি। সেটা লক্ষ্য করে মিল এবং হাসি মুখে জিজ্ঞেস করলেন, প্রাচীন স্থাপত্য শিল্পে আমার আগ্রহ আছে কিনা? আমি সম্মতি জানাতে তিনি বললেন, দুর্গবাড়িটা প্রায় 400 বছরের আগে আমাদের এক পূর্বপুরুষ নির্মাণ করেছিলেন। এরপর তিনি আমাকে সমস্ত বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলেন। নিচটা দেখার পর ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতে লাগলাম। বাড়িটা গম্বুজাকৃতি। উপরে গম্বুজ ঘরে পৌঁছে আমার হাঁপ ধরে গেল। মাটি থেকে কম করে 60 ফুট ওপরে উঠেছি। সেখান থেকে নিচে পৃথিবীর দৃশ্য যেন মায়াময় মনে হতে লাগলো। মিনিট 10 সেখানে দাঁড়িয়েছিলাম। নিচে নামবার জন্য সবে পা বাড়িয়েছি, এমন সময় একটা বাদুড় কোথা থেকে উড়ে এসে মিল এবং এর কাঁধের ওপর বসল। তারপর তাকে মৃদু ঠোকর দিয়ে যেন আদর করতে লাগলো। আমার বিস্মিত ভাব লক্ষ্য করে মিল এবং বাদুড়টার মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, এটা কেন জানি না আমাকে ভালোবেসে ফেলেছে। আমি এখানে এলেই আমার কাছে চলে আসি। নিচে নামবার পর আমরা খেতে বসলাম। ওই হলের মধ্যেই খাবার আয়োজন হয়েছিল। একটা গোল টেবিলের 2 বিপরীত দিকে 2টো চেয়ার মুখোমুখি সাজানো রয়েছে। একটা বড় ট্রের ওপর কাঁচের পাত্রে সাজানো মুখরোচক সব আহার্য নিয়ে একটি লোক আমার পাশে এসে দাঁড়ালো। লোকটিকে দেখে আমি প্রায় চমকে উঠলাম। চীনা ম্যান, লম্বায় 4.5 ফুটের বেশি হবে না। লোকটির গায়ের রং হলুদ, দাঁতগুলো হলদে, আর কুতকুতে চোখ দুটিতে যেন ভাষাহীন দৃষ্টি। মিল এবং বোধহয় আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন। একটু হেসে আমাকে আশ্বস্ত করার জন্যই তিনি বললেন, আরে আরে, ওর নাম ওয়াং, হার্মলেস চ্যাপ। কাঁচের পাত্রগুলো আমার কাছে সাজিয়ে দিয়ে ওয়াং চলে গেল। আমি একটু অবাক হয়েই মিল এবং এর মুখের দিকে তাকালাম। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, ওহ, আপনাকে বলা হয়নি, বিলেতে থাকাকালীন আমার এক অদ্ভুত রোগ হয়। ডাক্তাররা তার ডায়াগনোসিস তো দূরের কথা, নাম পর্যন্ত ঠিক করে ধরতে পারেনি। ওই রোগের ফলে কোনো সেদ্ধ খাবার আমি খেতে পারি না, সব কাঁচা খেতে হয়। কাঁচা? আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম। হ্যাঁ হ্যাঁ, কাঁচা। যেমন কাঁচা দুধ, কাঁচা সবজি,
ফলমূল এই আর কি। মৃদু হেসে তিনি বললেন, কাঁচা মাংসও চেষ্টা করেছিলাম, কিন্তু তাতে সইল না। রান্না করা কোনো জিনিসই আপনার হজম হয় না? না। নীল এবং যেন একটু দুঃখের হাসি আসলেন। আপনারা সব সুস্বাদু মুখরোচক খাবারের রসনা পরিতৃপ্তি করেন, কিন্তু আমি সেই সৌভাগ্য থেকে বঞ্চিত। দেখুন, নীল এবং এর জন্য আমি অনুকম্পা বোধ না করে পারলাম না। তিনি আমার মনের ভাব ঠিক ধরে ফেললেন। বললেন, আমার জন্য কেউ দুঃখ প্রকাশ করুক তা আমি পছন্দ করি না। আমিও ভগবানের এই অন্যায়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছি। দেখে নেব কত বড় শক্তিমান তিনি। নীল এবং এর চোখ দুটো জ্বলে উঠল, মুখে একটা কঠিন ভাব দেখা দিল। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, মনের আবেগ প্রকাশ করে ফেলার জন্য আমি দুঃখিত। আমার দিকটাও আশা করি আপনি বুঝতে পারছেন। নিন নিন, শুরু করুন, খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বললাম, আপনি যা খান তাই দিয়ে যাক, একসঙ্গেই খাওয়া যাবে। তিনি বললেন, একটা বিশেষ ধরনের খাবার ওয়াং তার জন্য বানাচ্ছে, একটু সময় লাগবে। অগত্যা আমাকে একা একাই শুরু করতে হলো। ওয়াং এর চেহারা কদর্য হলে কি হবে, রান্নার হাত চমৎকার। মিহি সুগন্ধ চালের ঝুরঝুরে পোলাও, মাংসের শিক কাবাব, গোটা গোটা স্নাইপের রোস্ট, আর পোস্তা বাদাম দিয়ে পুডিং জাতীয় একটা সুস্বাদু খাবার। সবকটা রান্নাই মুখে লেগে থাকার মতো। খাওয়ার ফাঁকে ফাঁকে নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল। আমি কয়েকবারই লক্ষ্য করলাম, মিল এবং ঘাড় ফিরিয়ে ওয়াং এর যাতায়াতের পথের দিকে তাকালেন। শেষের দিকে তিনি যে বেশ অসহিষ্ণু হয়ে উঠেছেন তা বুঝতে পারলাম। আমি মনে মনে ভাবলাম, এমন কি বিশেষ খাবার ওয়াং বানাচ্ছে যে এত সময় লাগছে। শেষ পর্যন্ত ওয়াং এলো। তার হাতে ছোট্ট গামলার মতো একটা কাঁচের বাটি। এই বাটির দিকে তাকিয়ে আমি প্রায় লাফিয়ে উঠলাম। কাঁচের স্বচ্ছ বাটিতে লাল তরল রক্ত টলটল করছে, যেন সদ্য কোনো প্রাণী হত্যা করে রক্ত নিয়ে আসা হয়েছে। মিল এবং এর যেন আর তর্সই ছিল না। ওয়াং এর হাত থেকে বাটিটা প্রায় কেড়ে নিয়ে তিনি এক চুমুকে সেটা নিঃশেষে পান করলেন। তার মুখ দিয়ে তৃপ্তি সূচক একটা ধ্বনি বেরোলো, আহ। বাটিটা তিনি ওয়াং এর হাতে ফিরিয়ে দিলেন। তার রক্ত রাঙা ঠোঁটের দিকে তাকিয়ে আমি শিউরে উঠলাম। মিল এবং একটা তোয়ালে আলগাভাবে ঠোঁটের ওপর চাপতে চাপতে বললেন, টমেটোর রস, ওই আমার একমাত্র খাবার। টমেটোর রস যে অত লাল হতে পারে তা আমার ধারণা ছিল না। পাহাড়ি অঞ্চলে সবকিছুই হয়তো বিচিত্র। আরো কিছুক্ষণ কথাবার্তার পর আমি বিদায় নিলাম। মিল এবং আমাকে গেট পর্যন্ত পৌঁছে দিলেন। আমি কিছুটা গিয়ে আবার ফিরে এলাম। মিল এবং ভেতর থেকে গেট বন্ধ করে দিয়েছিলেন। নিঃশব্দে হাঁটছি। সামনের দিকে না গিয়ে পাশ ধরে আমি এগোলাম। একটা বাদুড় আমার মাথার উপর দিয়ে উঠে গেল। দূরে একটা পেঁচা ডেকে উঠল। হল ঘরের একটা জানলার তলায় এসে দাঁড়ালাম। জানলাটা বেশ উঁচু। মাটি থেকে দাঁড়িয়ে ভেতরের কিছুই দেখা যায় না। এদিক ওদিক তাকাতে একটা কাঠের প্যাকিং বক্স আমার চোখে পড়ল। আমি তিরুক্তি না করে সেটা এনে জানলার তলায় রাখলাম। ওটার ওপর উঠে দাঁড়িয়ে আমি ভেতরের সব কিছু দেখতে পাচ্ছিলাম। মিল এবং একটা আরাম কেদারায় অর্ধশয়নভাবে চোখ বুজে আছে। টেবিলের ওপর উচ্ছিষ্ট বাসনপত্র তখনও পড়ে আছে। আমি মিল এবং এর মুখের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভাবলেশীন মুখ। দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজতেই মিল এবং উঠে দাঁড়ালেন। আমি মাথাটা যতদূর সম্ভব সরিয়ে নিলাম যাতে তিনি আমাকে দেখতে না পান। সর্বনাশ,
উনি যে জানলার দিকেই আসছেন। আমি তাড়াতাড়ি নেমে পড়ে সরে দাঁড়ালাম। মিল এবং করাধীন জানলা দিয়ে মাথাটা বের করে আকাশের দিকে তাকালেন। কি দেখছেন কে জানে। মিনিট কয়েক তিনি ওইভাবে দাঁড়িয়ে রইলেন, তারপর মাথাটা অদৃশ্য হয়ে গেল। আমি আবার সন্তর্পণে প্যাকিং বক্সের ওপর উঠে দাঁড়ালাম। 2 হাত পেছনে রেখে ভদ্রলোক অস্থিরভাবে পায়চারি করছেন। কপালে কুটিল রেখা ফুটে উঠছে। মিনিট 10 তিনি বোধহয় এইভাবেই প্রকাণ্ড হলটার এই মাথা থেকে ও মাথা হাঁটলেন, তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে যাবার সামান্য পরেই ওয়াং ঘরে ঢুকল। বাসনপত্র তুলে সে চলে গেল। পর মুহূর্তেই সে ফিরে এলো। এবার তার হাতে একটা বড় মোমবাতি। ঝাড় লণ্ঠনের কাঁচের আধারে কেরোসিন তেলের আলো জ্বলছিল। টেবিলের উপর একটা চেয়ার দিয়ে সে তার উপর দাঁড়ালো, তারপর ফু দিয়ে আলোটা নিভিয়ে দিল। সমস্ত হলটা অন্ধকার হয়ে গেল। শুধু মোমবাতির ক্ষীণ আলোয় যা দেখা যায়। ওয়াং চলে যাওয়ার পর আরো 8 ঘন্টা আমি অপেক্ষা করলাম। তারপর 2 হাতে ভর দিয়ে শরীরটাকে তুলে জানলায় উঠে পড়লাম। সেখান থেকে এক লাফে হলের ভেতরে। সূচিভেদ্য অন্ধকার। আমি পকেট থেকে পেন্সিল টর্চটা বের করে এগিয়ে চললাম। পা টিপে টিপে অত্যন্ত সতর্কভাবে আমি হাঁটছি। ধরা পড়ে গেলে কৈফিয়ত দেবার কিছু নেই। মিল এবং আমাকে সব ঘর ঘুরিয়ে দেখেছিলেন, তাই আমার বিশেষ কোনো অসুবিধা হচ্ছিল না। একটার পর একটা ঘরে আমি ঢুকলাম। সব অন্ধকার। টর্চের আলোয় সন্দেহজনক কিছু আমার চোখে পড়ল না। মিল এবংকেও দেখতে পেলাম না। তবে কি ভদ্রলোক এত রাত্রে আবার বেরিয়েছেন? অরুণের কথা আমার মনে পড়ল। ভদ্রলোক মাঝে মাঝে রাত্রে টহল দিয়ে বেরোন। যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে? কথাটা মনে পড়তেই আমার মুখে মৃদু হাসি রেখা ফুটে উঠল। বাম দিকে শেষ প্রান্তে একটা ঘর থেকে ক্ষীণ আলোর রেখা ভেসে আসছে। আমি ঢালা বারান্দা দিয়ে সেই দিকে এগোলাম। কিছুটা যাবার পরে সেই ঘরের দরজাটা হঠাৎ খুলে গেল। আমি তাড়াতাড়ি একটা থামের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লাম। একটা ছায়া মূর্তি এগিয়ে আসছে। মূর্তিটার হাঁটা চলা কেমন যেন সন্দেহজনক। একটু কাছে আসতেই আমি বুঝলাম ও আর কেউ নয়, ওয়াং। সে এদিক ওদিক তাকাচ্ছে, কেমন যেন একটা সন্ত্রস্ত ভাব। হাতে একটা খনিত্র। বারান্দা ছেড়ে ওয়াং মাটিতে নেমে পড়ল, তারপর বরাবর পূব মুখে হাঁটতে লাগলো। আমি একটু পেছন থেকে তাকে অনুসরণ করলাম। একটা বড় গাছের তলায় সে এসে দাঁড়ালো। আমি ঝোপঝাড়ের আড়াল দিয়ে যতটা সম্ভব ওর কাছে এগিয়ে গেলাম। নিরাপদ ব্যবধান রেখে আমি গাছের আড়াল থেকে ওর সন্দেহজনক আচরণের কারণ আবিষ্কার করার চেষ্টা করতে লাগলাম। ওয়াং ততক্ষণে তার হাতের যন্ত্রটা দিয়ে মাটি করতে আরম্ভ করেছে। অনেকখানি জায়গা নিয়ে বেশ বড় করে একটা গর্ত নিপুণ হাতে খুব অল্প সময়ের মধ্যেই সে খুঁড়ে ফেলল। আমার বিস্ময়ের অন্ত নেই। এত বড় গর্ত করছে কেন? কাকে গড় দেবে? আমার সবকিছু সন্দেহের নিরসন ঘটতে বেশি সময় লাগলো না। মাটি খোঁড়া শেষ করে ওয়াং উঠে দাঁড়ালো। তারপর অন্ধকারে পড়ে থাকা কি একটা টানতে টানতে গর্তের কাছে নিয়ে এলো। চাঁদের আলোয় আমি সবিস্ময় দেখলাম ওটা একটা মুন্ডহীন ছাগল। ছাগলটাকে গর্তের মধ্যে ফেলে ওয়াং এবার মাথাটা নিয়ে এলো, তারপর মাটি চাপা দিতে লাগলো। কাজ শেষ করে সে উঠে দাঁড়ালো। একবার যেন আকাশের দিকে তাকালো, তারপর দ্রুত পায়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দুর্গবাড়ির চারিদিকে উঁচু পাঁচিল। আমি আবার গেট টপকে অরুণের কোয়ার্টারের পথ ধরলাম। অনেকগুলো চিন্তা আমার মাথায় কিলবিল করছে। সব রহস্যের একটা সূত্র যেন আমি খুঁজে পেয়েছি। গভীরভাবে চিন্তা করতে করতে আমি মাথা নিচু করে হাঁটছিলাম। হঠাৎ ইন্দ্রিয়ের ষষ্ঠ অনুভূতিতে আমি মাথা তুললাম, আর সঙ্গে সঙ্গে আটকে উঠলাম। একটা প্রকাণ্ড বাদুড় হিংস্রভাবে আমাকে লক্ষ্য করেই যেন তেড়ে আসছে।
ওর বড় বড় কালো চোখে পৈশাচিক উল্লাস, মুখটা একটু হাঁ করা, দুটো সুনিত দাঁত ছকছক করছে। বাদুরটা প্রায় আমার ওপর এসে পড়েছে। কোটের পকেট থেকে রিভলভারটা বের করার সময় ছিল না। আমি হাতের লাঠিটা 2 হাতে চেপে ধরে সজোরে ওটাকে লক্ষ্য করে মারলাম। ওটা স্যাঁত করে সরে গেল, কিন্তু লাঠিটা সম্পূর্ণ এড়াতে পারল না। একটা টানায় আঘাত লাগলো। ছটপট করতে করতে বাদুরটা আমাকে ছেড়ে দিয়ে উড়ে গেল। ওটা কোথায় যায় তা একবার আশায় আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। উড়তে উড়তে ওটা দুর্গপাড়ির গম্বুজের ওপর বসল। ঠিক এই সময় এক ফালি মেঘ চাঁদকে ঢেকে ফেলল। সব অন্ধকার হয়ে গেল। মেঘ সরে যাওয়ার পর আমি ওটাকে আর দেখতে পেলাম না। পরদিন সকালে অরুণকে আমি আমার নৈশ অভিজ্ঞতার কাহিনী বললাম। যে সন্দেহ আমার মনে দানা বেঁধেছিল তাও খুলে বললাম। আমার বক্তব্য শেষ হলে ও অবিশ্বাসের সুরে বলল, তোর কি মাথা খারাপ হয়েছে? এই 20 শতাব্দীতে কেউ রক্তচোষা বাদুড়ের কথা বিশ্বাস করে? আমি বললাম, কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আফ্রিকার গভীর জঙ্গলে শুনেছি রক্তচোষা বাদুড় আছে। ঘুমন্ত মানুষের রক্ত এমনভাবে তারা চুষে খায় যে লোকটি টেরও পায় না। অরুণ কিছুতেই আমার যুক্তি মানতে রাজি নয় দেখে আমি বললাম, পীড়িত লোকটির ঘরে ঢুকে একটা জিনিস তুই লক্ষ্য করেছিলি কিনা জানি না, বারবার সে বেড়ার গায়ে ফোকর বা জানলার দিকে তাকাচ্ছিল। নিশ্চয়ই তার একটা কারণ আছে। ওই ফোকর দিয়েই কোনো জন্তু ঘরে ঢুকে লোকটিকে দংশন করেছিল। যুক্তি দিয়ে আমি ভেবে দেখলাম যে তা সম্ভব নয়, কারণ ফোকরটা অনেকটা উঁচুতে। কোনো জন্তুর পক্ষে মাটি থেকে অতটা লাফিয়ে ঘরে ঢোকা দুঃসাধ্য ব্যাপার, বিশেষ করে ফোকরটা যখন নেকড়ে জাতীয় হিংস্র প্রাণীর প্রবেশের পক্ষে পর্যাপ্ত নয়। দ্বিতীয়ত, যদি কোনো প্রাণী ঢুকেই থাকে তবে কি আক্রান্ত ব্যক্তি চিৎকার করবে না? আর তার আর্তনাদে ঘরের অন্যান্যদের ঘুম ভেঙে যাবে না? তবে কি হতে পারে? তোর মনে থাকতে পারে ফেরার পথে আমি হঠাৎ দাঁড়িয়ে পড়েছিলাম। কারণটা আর কিছুই নয়, আমার মাথায় চকিতে একটা সম্ভাবনা উঁকি দিয়েছিল। জন্তু না ঢুকতে পারে, কিন্তু বাদুড় তো ঢুকতে পারে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল আগের রাত্রে দেখা সেই বাদুড়ের কথা। অত বড় বাদুড় সচরাচর চোখে পড়ে না। চোখ দুটো যেন চলছিল। আফ্রিকার জঙ্গলে যদি রক্তচোষা বাদুড় থাকতে পারে, তবে এখানে কেন নয়? চারধারে পাহাড়, বড় বড় অসংখ্য গাছ, ঘন জঙ্গল, সবকিছু পরিবেশিত আছে। কাল রাত্রে বাদুড়টা আমাকে আক্রমণ করবার চেষ্টা করে। আমার মনে এখন আর সন্দেহ নেই যে রক্তচোষা বাদুড়ই সব রহস্যের মূল। এটা হয়তো তোকে মনে করিয়ে দিতে হবে না যে বাদুড় নিরীহ প্রাণী। অকারণে মানুষকে আক্রমণ করার মতো ধৃষ্টতা তাদের হবে না। সুতরাং ওটা সাধারণ বাদুড় নয়। কাল রাত্রে যেটা আমাকে আক্রমণ করেছিল সেটা আর প্রথম দিনের দেখা বাদুড়টা যে এক, সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। অরুণ এবার আমার চুক্তি ঠেলতে পারল না। সে বলল, তবে উপায়? আমি বললাম, ওটাকে মারতে হবে। রাত্রে ছাড়া তো আরও দেখা পাওয়া যাবে না। আমাদের কথার মধ্যে একজন এসে খবর দিল সেই হতভাগ্য রোগীটা মারা গেছে। আমি মনে মনে ভাবলাম, এবার কার পালা কে জানে। অরুণকে আমি বললাম, সমস্ত অঞ্চলে ঢেড়া পিটিয়ে দাও, কেউ যেন রাত্রে ঘরের ঝাঁপ খুলে না ঘুমোয়। অরুণের সঙ্গে কথাবার্তার পর আমি দুর্গবাড়ির দিকে হাঁটা দিলাম। ওয়াংয়ের কাল রাত্রের অস্বাভাবিক আচরণের কারণটা জানার কৌতূহল আমার কম ছিল না। গেটের কাছাকাছি পৌঁছাতেই মি লেবং বেরিয়ে এলেন। ভদ্রলোকের ডান হাতে ব্যান্ডেজ, হাতটা ঝোলানো রয়েছে। আমি সবিস্ময়ে কি হয়েছে জিজ্ঞেস করতেই তিনি বললেন, গত রাত্রে আমি নাকি বিদায় নেবার পর ঘণ্টাখানেক পর তিনি বেরিয়েছিলেন। বেশ খানিকটা যাওয়ার পর হঠাৎ এক প্রকাণ্ড কালো বাদুড় এসে তাকে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য ডান হাত দিয়ে তিনি বাধা দিতে থাকেন। তারপর এক সময় পা হড়কে পড়ে যান। হাতে বেশ চোট লেগেছে। আর বাদুড়টা? আমি প্রশ্ন করি। আমি পড়ে যাবার পর কেন জানি না ওটা আমাকে ছেড়ে উড়ে চলে যায়। মি লেবংয়ের আহ্বানে আমি তার হল ঘরে আবার গিয়ে বসলাম। 2-4টে কথার পর আমি তাকে আমার সন্দেহের কথা বললাম। সব শুনে তার মুখ থেকে যেন রক্ত উবে গেল। লক্ষ্য করলাম বাঁ হাতটা কাঁপছে।
আমি উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলাম তিনি অসুস্থ বোধ করছেন কিনা। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি যে সাংঘাতিক কথা বলেছেন মিস্টার গুপ্ত, রক্তচোষা বাদুড়, ভ্যাম্পায়ার। কয়েক মুহূর্ত থেমে তিনি বলে উঠলেন, ব্রাম স্টকারের ড্রাকুলা বইটা পড়েছেন? আমি ঘাড় নেড়ে সায় দিলাম। আপনার কথা শুনে ড্রাকুলার গল্পটা মনে পড়ে গেল, তাই একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। ভেরি স্কেরি স্টোরি। আমারও মনে পড়ল কাউন্ট ড্রাকুলা। মানুষ না, পিশাচ। দিনের বেলা সে তার কফিনে ঘুমতো আর রাত্রে জেগে উঠে বাদুড়ের রূপ নিয়ে আকাশপথে শিকারের সন্ধানে বেরোত। অনায়াসে উন্মুক্ত গবাক্ষ দিয়ে যে কোনো শয়নকক্ষে সে প্রবেশ করত। তারপর নিজ মূর্তি ধারণ করে নিশ্চিন্তে নিদ্রিত ব্যক্তির গলা থেকে রক্ত চুষে খেত। যত বেশি রক্ত সে খেত তার তারুণ্যের জোয়ার আরও বেড়ে যেত। ধূর্ত চতুর শয়তানের প্রতিমূর্তি ছিল কাউন্ট ড্রাকুলা। যাদের গলায় সে একবার দাঁত বসাতো তারাও ভ্যাম্পায়ার হয়ে যেত। এইভাবে সে নিজের প্রেত সাম্রাজ্য করে তুলেছিল। এখানকার ঘটনার সঙ্গে ওই কাহিনীর কোনো সামঞ্জস্য আছে কি? নিছক রক্তচোষা বাদুড় না হয়ে ওখানে বাদুড় রূপী কোনো প্রেতের যদি আবির্ভাব হয়ে থাকে? পরক্ষণেই আমি আমার উদ্ভট কল্পনার ব্যাপারে মনে মনে হেসে উঠলাম। এটা শুধু বিংশ শতাব্দী নয়, মানুষ এখন চাঁদের মাটিতে পা রেখেছে। হঠাৎ আমার চোখ পড়ল মিল এবংয়ের ওপর। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি আমাকে লক্ষ্য করছেন, যেন মনের ভাব বোঝার চেষ্টা করছেন। আমার সঙ্গে দৃষ্টি বিনিময় হতেই তিনি বললেন, আপনিও সম্ভাবনার কথাটা ভেবেছেন দেখছি। তবে কাউন্ট ড্রাকুলা রাত্রে জেগে উঠত, দিনে আর দেখা পাওয়া যেত না। আমাদের তেমন কোনো লোকের সন্ধান করতে হবে। আমি ঘটনাটাকে কাটানোর জন্য মৃদু হেসে বললাম, আরে ওটা তো নিছক গল্প। ওয়াংকে দেখতে না পেয়ে আমি জিজ্ঞেস করলাম, সে কোথায়? মিল এবং বললেন, সারা রাত সে জেগে পাহারা দেয়, তাই দিনের বেলায় ঘুমোয়। অরুণের ঘোষণায় কাজ হয়েছিল। সবাই রাত্রে ঘরের দরজা জানলা এঁটে দিত, তাই দিন কতক নিরুপদ্রবে কাটল। তারপরেই আবার একজন ওই মারাত্মক রোগে আক্রান্ত হলো। এবার একজন 17-18 বছরের যুবতী। মেয়েটিকে নাকি রাত্রে কোনো বিশেষ কাজে বাইরে বেরোতে হয়েছিল। ফিরতে দেরি হচ্ছে দেখে তার মা বেরিয়ে দেখে সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি বুঝতে পারলাম বাদুড়টা এবার মরিয়া হয়ে উঠেছে। ঘরে ঢুকতে না পেরে বাইরের লোকজনকে আক্রমণ করতে শুরু করেছে। অরুণকে নিয়ে তক্ষুনি সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এক রাত্রেই মেয়েটি সাদা হয়ে গেছে। ক্ষুধার্ত ভ্যাম্পায়ার আকণ্ঠ তার রক্তপান করেছে সে বিষয়ে সন্দেহ নেই। গলার ক্ষত বেশ গভীর। আমার মাথায় একটা মতলব এলো, এই সুযোগ হাতছাড়া করব না। মেয়েটির বাবাকে বললাম, রাত্রে যেন ঘরের ছাদ জানলাটা খুলে রাখে, আমরা বাইরে পাহারায় থাকব। একটা জিনিস যা লক্ষণীয় তা হলো প্রতিটি ক্ষেত্রে আক্রান্ত পুরুষ কিংবা নারী তরুণ। বয়স্ক কেউ এই রোগের কবলে পড়েনি। এ থেকে বোঝা যায় তরুণের রক্তের ওপরেই বাদুড়ের লোভ বেশি। রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি আর অরুণ বেরিয়ে পড়লাম। সঙ্গে বন্দুকটা নিতে আমি ভুললাম না। অরুণ তার রিভলভারটাও নিল। প্রথম রাত্রে কিন্তু কিছু ঘটল না। হয়তো শিকারের অপ্রতুলতা ঘটায় ভ্যাম্পায়ার একবারে কয়েকদিনের মতো রক্তপান করেছে, তাই শিকারে বেরোবার তাগিদ ঘটেনি। দ্বিতীয় রাতটাও নির্বিঘ্নে কাটল। মেয়েটির অবস্থাও একটু ভালোর দিকে। তৃতীয় রাতের ভয়ঙ্কর ঘটনা আমি কোনোদিনও ভুলব না। অরুণকে তো কিছুদিন মানসিক রোগের চিকিৎসা করতে হয়েছিল। যথারীতি আমরা জানলার অদূরে একটা ঝোপের আড়ালে বসে আছি। পরপর 2 রাতে কিছু না ঘটায় অরুণ আমার সিদ্ধান্তে সন্দিহান হয়ে পড়েছিল। মেঘলা আকাশ, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়েছে। ঠান্ডা হাওয়ায় আমরা যেন জমে যাচ্ছি।
আমার রেডিয়ামের ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত তখন 12টা। হঠাৎ একটা শব্দে আমরা উৎকণ্ঠ হয়ে উঠলাম। বড় কোনো পাখির ডানার ছটপট শব্দ। আকাশে চাঁদ না থাকায় চারদিকে জমাট অন্ধকার। আমরা সেই শব্দ লক্ষ্য করে গাঢ় অন্ধকার ভেদ করে দৃষ্টি মেললাম। একটা কালো ছায়া যেন জানলাটার উপরে চক্কর কাটছে। ততক্ষণে অন্ধকারের দৃষ্টি কিছুটা সহজ হয়ে এসেছে। হ্যাঁ, একটা বাদুড়ই বটে। পার কয়েক ঘুরে ওটা ঈগলের মতো ভঙ্গিতে নেমে এলো, তারপর ফোকর দিয়ে নিঃশব্দে ভেতরে ঢুকে গেল। আমি এই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম এবং উপযুক্ত ব্যবস্থাও রেখেছিলাম। একটা বড় কাঠের সিঁড়ি হাতের কাছেই ছিল। সেটাকে তাড়াতাড়ি জানলার ধারে লাগিয়ে আমি উঠে পড়লাম। আমার পেছন পেছন অরুণও উঠে এলো। দুজনে কোনো মতে পাশাপাশি দাঁড়ানো যায়। ঘরের ভেতরটা অন্ধকার হলেও ততক্ষণে আমাদের চোখ অন্ধকার অনেকটা সয়ে গেছে। মনে হলো সেই মেয়েটি খাটিয়া ধরে যেন কালো পোশাক পরা একটা মূর্তি দাঁড়িয়ে আছে। আমরা রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। পরক্ষণেই মূর্তিটা হাঁটু গেড়ে বসে পড়ল, তারপর মুখটা নিচু করল। আমাদের দিকে পিছন ফিরে থাকায় আমরা তার কার্যকলাপ দেখতে পাচ্ছিলাম না। তবে তার উদ্দেশ্য বুঝতে আমার কিন্তু এতটুকু কষ্ট হয়নি। অরুণের মুখ দিয়ে ভয় বিহ্বল গোঙানির মতো একটা আওয়াজ বেরিয়ে এলো। বিদ্যুৎ গতিতে লাফিয়ে উঠে মূর্তিটা আমাদের দিকে ফিরে তাকালো। অন্ধকারে আমরা শুধু দুটো জল জল চোখ আর ছুরির ফলার মতো ছকছকে দুটো দাঁত দেখতে পেলাম। আমাদের কাছ থেকে বাধা পেয়ে বোধহয় হিংস্র হয়ে উঠেছে। কালো গাউনের মতো পোশাক পরা মূর্তিটা দু হাত ছড়িয়ে দিয়ে পাখির ডানার মতো নাড়াল। আর সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে আমরা দেখলাম মাটি ছেড়ে মূর্তিটা শূন্যে উঠে পড়েছে। এতক্ষণ যাকে আমরা মূর্তি বলে মনে করছিলাম সেটা পাখির মতো ডানা নাড়তে নাড়তে আমাদের দিকে এগিয়ে এলো। অরুণকে এক হ্যাঁচকা টান মেরে আমি তরতর করে সিঁড়ি বেয়ে নেমে এলাম। অরুণ মাঝ সিঁড়ি থেকে প্রায় লাফ দিয়ে মাটিতে নামল। বাদুরটা বেরিয়ে হিংস্রভাবে আমাদের দিকে তেড়ে এলো। আমি বন্দুক বাগিয়ে ধরতে আমাদের আক্রমণ করা আর নিরাপদ নয় মনে করি হয়তো বাদুরটা তার গতি পরিবর্তন করল। এই মুহূর্তটির জন্যই আমি অপেক্ষা করছিলাম। অরুণও আমার পূর্ব নির্দেশ মতো তার 5 ব্যাটারির শক্তিশালী টর্চের আলো ফেলল ওর উপর। সঙ্গে সঙ্গে আমি ফায়ার করলাম। অব্যর্থ লক্ষ্য। বাদুরটা শূন্যে 2 বার টাল খেয়ে মাটিতে পড়ে গেল থপ করে। আমরা ছুটে গেলাম। বাদুরটা চিত হয়ে পড়ে আছে। বুকের কাছটা রক্তে ভরে উঠেছে, মুখটা হাঁ করা। দুটো তীক্ষ্ণ অস্বাভাবিক বড় দাঁত টর্চের আলোয় ঝকঝক করে উঠল। আমার বন্দুকের গুলির শব্দ ওই ঘরের এবং আশেপাশের লোকজন ছুটে এসেছিল। মৃত বাদুরটাকে দেখে তাদের মুখে যেন দারুণ আতঙ্কের ভাব ফুটে উঠল। নিজেদের ভাষায় তারা কী সব বলাবলি করতে লাগলো। শেষ পর্যন্ত ওদের একজন সাহস করে অরুণকে বলল, সাহেব, ও তাকে পুড়িয়ে ফেলো। ও বাদুর নয়, ও পিশাচ। আমরা ওর কথায় সম্মত হলাম। ওরাই গাছের শুকনো ডালপালা এনে এক জায়গায় জড়ো করতে লাগলো। এসব আয়োজন যখন হচ্ছিল আমরা তখন বাদুরটার কাছ থেকে সরে গিয়ে ওদের কাছে দাঁড়িয়েছিলাম। সব ব্যবস্থা সম্পূর্ণ হলে আমরা ওদের বললাম বাদুরটাকে টেনে আনতে, কিন্তু ওরা ওকে কেউ ছুটেই রাজি হলো না। অগত্যা আমি আর অরুণই এগিয়ে গেলাম যেখানে ওটা পড়েছিল। অরুণ সেখানে টর্চ ফেলল, আর সঙ্গে সঙ্গে তার হাত থেকে টর্চটা পড়ে গেল। মুখ দিয়ে শুধু গোঁ গোঁ শব্দ বেরিয়ে এলো। আমিও দেখেছিলাম। টর্চের তীব্র আলোয় দেখলাম বাদুরটার মৃতদেহ অদৃশ্য হয়েছে, আর ঠিক সেখানে মাটির ওপর চিত হয়ে পড়ে আছে মিস্টার লেবংয়ের মৃতদেহ। বুকের কাছে একটা গোল দাগ, চারপাশ রক্তে ভিজে উঠেছে। পাহাড়ি লোকগুলো এই দৃশ্য দেখে হাউমাউ করে উঠল। কেউ কেউ পালালো। আমি ওদের অনেককে বুঝিয়ে সুঝিয়ে মি লেবংয়ের দেহটা শেষ পর্যন্ত দাহ করলাম। সব যখন ছাই হয়ে গেল, অন্ধকার তখন ফিকে হয়ে এসেছে। পূব আকাশে আলোর ছটা ফুটে উঠেছে, যেন অভিশপ্ত অন্ধকারের ভয়ঙ্করতা দূর করে দিনের প্রথম আলো আশীর্বাদের মতো আকাশ থেকে ঝরে পড়েছে।